নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৭১তম দিন। আর আমি পড়ছিলাম অ্যাল্ডাস হাক্সলির 'ব্রেভ নিউ ওয়ার্ল্ড'। এর আগে যে পর্যন্ত দেখেছিলাম যে এমন একটা সমাজ যেখানে মানুষকে জন্মের আগে থেকেই আর কি শ্রেণীবদ্ধ করা হয়। তারপর ছোট থেকেই তাদের চিন্তা পছন্দ এগুলো তৈরি করে দেওয়া হয়। আর তাদেরকে এমনভাবে সুখী রাখা হয় যাতে তারা কখনো নিজের স্বাধীনতা নিয়ে আর কি প্রশ্ন না তোলে। এরপর দেখি যে গল্প আর কি এগিয়ে যাচ্ছে বার্নার্ড মার্কস, লেলিনা ক্রাউন এবং জন এই চরিত্রগুলোর দিকে। বার্নার্ড মার্কস এবং লেলিনা ক্রাউনকে এর আগে আমরা দেখেছি আর কি এর আগের দিন। এদের সাথে পরিচিত হয়েছি। যাই হোক, তো ব্যাপারটা যেটা যে এরা দুজন হচ্ছে স্যাভেজ রিজার্ভেশন বলে একটা আর কি সংরক্ষিত এলাকা আছে সভ্যতার বাইরে, কিন্তু এই সভ্যতার বাইরে সেই এলাকাটা আর কি তারা দেখতে যায়। আর এই জায়গাটা আর কি তাদের যে পরিচিত পৃথিবী সেখান থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ সেখানের মানুষ এখনও পর্যন্ত স্বাভাবিকভাবেই জন্মায় এবং সেখানে পরিবার রয়েছে, মা আছে, সন্তান আছে, তারপরে বার্ধক্য আছে, ধর্ম আছে, কষ্ট রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। কিন্তু বার্নার্ড আর লেলিনাদের যে পৃথিবী আর কি সেই পৃথিবীতে কিন্তু এই ব্যাপারগুলো নেই কিন্তু। যাই হোক, তো তারা যখন সেখানে যায় সেখানে তাদের দেখা হয় লিন্ডা এবং লিন্ডার ছেলে জন এদের সঙ্গে আর কি। এবং লিন্ডা কিন্তু সেই সভ্য সমাজেরই একজন মানুষ ছিলেন আর কি, কিন্তু বহু বছর আগে এই এলাকাতে এসে দুর্ঘটনাবশত সেখানে আর কি আটকে পড়েছিল। আর সেখানেই তার সন্তান জন্ম নেয় এই জন। কিন্তু জন কখনো সেই আধুনিক পৃথিবী কিন্তু দেখেনি। তার পৃথিবী তৈরি হয়েছে এই এই এলাকাতেই আর কি। এবং সেখানের যে মানুষের যে জীবন, সেখানে যে কষ্ট, ভালোবাসা, ধর্ম, তারপরে শেক্সপিয়ারের লেখা, এগুলোর মধ্যে দিয়ে আর কি সে বেড়ে উঠেছে। আর এই জনই আর কি পরবর্তীতে হয়ে ওঠে কি বলবো, গল্পের আর কি গুরুত্বপূর্ণ একটি চরিত্র। যাই হোক, তো বার্নার্ড যখন জানতে পারে যে জন আসলে সেই সভ্য পৃথিবীর বাইরের কেউ নয় এবং লিন্ডার সন্তান, তখন সে জন এবং লিন্ডাকে লন্ডনে নিয়ে আসে তাদের সঙ্গে। আর এখান থেকেই গল্পের যে আসল যে সংঘাত আর কি সেটা শুরু হয়। জন যে পৃথিবীতে আসে সেটা তার কাছে একটা অদ্ভুত রকম আর কি মনে হয়। সব কিছু আধুনিক, সবাই সুখী, কেউ বৃদ্ধ হয় না, তারপরে কেউ দীর্ঘদিন শোকও করে না আর কি কোনো কিছুর জন্যই, কেউ পরিবার নিয়ে বাঁচেও না। তারপরে মানুষের সম্পর্ককে খুব এখানে আর কি হালকাভাবে নেওয়া হয়। আর সব থেকে বড় কথা যে কেউ কোনো কিছুর গভীরে যেতে চায় না কোনো ব্যাপারে আর কি, কোনো বিষয়ে। তো জন এই সমাজকে বাইরে থেকে দেখে আর কি মুগ্ধ হয়, আবার একই সঙ্গে কিন্তু আতঙ্কিত হয় আর কি। কারণ সে এমন এক পৃথিবী থেকে এসেছে যেখানে হচ্ছে মানুষ মানুষ কষ্ট পায়, এবং সেই কষ্টের মধ্যেও মানুষ ভালোবাসে। কিন্তু এখানে মানুষ কষ্ট পায় না ঠিকই, কিন্তু গভীরভাবে ভালোও বাসে না। আর জনের সঙ্গে লেলিনার সম্পর্কের জায়গাটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে। লেনিনা জনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু জন ভালোবাসাকে যেভাবে আর কি বোঝে লেনিনা কিন্তু সেভাবে বোঝে না। জনের কাছে ভালোবাসা গভীর অনুভূতি, তারপরে অপেক্ষা, আত্মসংযম, ত্যাগ। আর লেলিনার সম্পর্ক কি, যেটা সে যে পৃথিবীতে মানুষ হয়েছে সেরকম আর কি সহজ, তাৎক্ষণিক, ভোগকেন্দ্রিক। এদিকে আর একটা যেটা ব্যাপার হয় যে জনকে নিয়ে কিন্তু লন্ডনের মানুষের মধ্যে অদ্ভুত একটা কৌতূহল আর কি তৈরি হয়। সবাই তাকে দেখতে চায়, তাকে আর কি বন্য বলে ডাকে আর কি সবাই। তার জীবন, তার কথা, তার আচরণ সব কিছু মানুষের কাছে একটা বিশাল একটা বিনোদনের একটা বিষয় হয়ে ওঠে। বিশাল কৌতূহল তাকে নিয়ে হয়ে ওঠে, কৌতূহলী হয়ে ওঠে সবাই। আর এর ফলে কিন্তু বার্নার্ডের যে অবস্থান হঠাৎ আর কি বদলে যায়। সেই বার্নার্ডকে যখন সবাই আর কি একটা সময় অদ্ভুত বলতো, সেই বার্নার্ড এখন তাকে কেন্দ্র করে, যেহেতু সে এনেছে, সে জনকে সেই তো এনেছে, সেই জন্য সে একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে হয়ে ওঠে। সবাই তাকে তখন খুব প্রশংসা করছে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু একটা সময় বার্নার্ড বুঝতে পারে যে ব্যাপারটা হচ্ছে তাকে নিয়ে নয়, কিন্তু হচ্ছে জনকে নিয়ে। যাই হোক, এবার জন এদিকে আর কি ধীরে 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 এই সমাজের বিরুদ্ধে কিন্তু সে হচ্ছে অবস্থান নিতে আর কি শুরু করে। তার মা লিন্ডা যখন অতিরিক্ত কি বলবো সোমা আর কি গ্রহণ করতে থাকে, তখন জন কিন্তু পুরো অসহায় হয়ে ওঠে আর কি। আর এই সোমা গ্রহণটা কিন্তু লিন্ডার পুরনো অভ্যাস, কারণ সে এই দুনিয়ারই মানুষ ছিল। অবশেষে একটা সময় কিন্তু লিন্ডার মৃত্যু হয়, আর সেই মৃত্যু কিন্তু জনকে পুরো ভেতর থেকে আর কি ভেঙে দেয়। কিন্তু আশেপাশের মানুষদের কাছে কিন্তু এটা কোনো বড় কোনো ঘটনাই নয়। আর তারা এমনভাবে মৃত্যুকে গ্রহণ করে যেন এটা জীবনের একটা স্বাভাবিক আর কি গুরুত্বপূর্ণ কোনো অনুভূতিই নয় আর কি এটা। যাই হোক, জনের কাছে কিন্তু এটা পুরো অসহনীয় হয়ে ওঠে। সে বুঝতে পারে যে এই সমাজ মানুষকে শুধু কি বলবো দুঃখ থেকে মুক্ত করেনি, তারা মানুষকে শোক করার ক্ষমতাও কেড়ে নিয়েছে এই সমাজ। আর এরপর জন পুরো এই যে সোমার বিরুদ্ধে আর কি রুখে দাঁড়ায়, যেটাকে বলা হয়। একদল মানুষকে আর কি সমা দেওয়া হচ্ছিল, তো জন সেখানে গিয়ে সেগুলো ছুঁড়ে ফেলে দেয় সমস্ত কিছু, এবং তাদেরকে বোঝাতে থাকে যে এটা হচ্ছে মাদক, আর এটাই হচ্ছে তাদের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে।
কিন্তু ব্যাপারটা তো সবাই জিনিসটা তো নেবে না ওইভাবে, সবাই খুব মানে বিরক্ত হয়ে গেছে ওখানে, মানে ভীষণ বাজে রকম একটা পরিস্থিতি আর কি তৈরি, উত্তপ্ত মানে পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেখানে কিন্তু বার্নার্ড আর হেলমুথ কিন্তু সেখানে এসে পড়ে এবং শেষ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর এখানে কিন্তু সামনে আসে মুস্তাফা মন্ড, যে হচ্ছে মানে পৃথিবীর অন্যতম আর কি প্রধান নিয়ন্ত্রক আর কি। এবার মুস্তাফা মন্ডের সঙ্গে জনের দীর্ঘ কথোপকথন আছে, দীর্ঘ মানে পৃষ্ঠা জুড়ে, এবং এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অংশ এই উপন্যাসের। জন প্রশ্ন করে যে মানুষ কি সত্যি সুখী হতে পারে যদি তার জীবনের স্বাধীনতাই যদি না থাকে? মানুষ কি কষ্ট পাওয়ার অধিকারও হারাবে? মানুষ কি মানে সত্য কী সেটা মানুষ খুঁজবে না? শিল্প, সাহিত্য, ধর্ম, ভালোবাসা, তারপরে ব্যক্তিগত স্বাধীনতা, এসব কি শুধু অস্থিরতা তৈরি করে বলে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে? মুস্তাফা মন্ডের উত্তর কিন্তু খুব সহজ হয় না। মানে তিনি স্বীকার করেন যে এই সমাজ ইচ্ছে করেই অনেক কিছু ত্যাগ করেছে, তারা সত্যের চেয়ে স্থিতিশীলতাকে মানে বেছে নিয়েছে আর কি। তারা বেছে নিয়েছে স্বাধীনতার থেকে নিরাপত্তাকে, গভীর অনুভূতির থেকে মানে নিয়ন্ত্রিত সুখকে তারা বেছে নিয়েছে। অর্থাৎ এই সমাজের মানুষকে সুখী রাখার জন্য তাদের কাছ থেকে মানুষ হওয়ার অনেকগুলো গভীর অভিজ্ঞতায় কেড়ে নেওয়া হয়েছে। আর এখানে জনের অবস্থান একেবারেই পরিষ্কার হয়ে যায়। সে বলে যে আমি এই সুখ চাই না, যেটা তাকে নিজের মতো করে বাঁচতেই দেয় না। জন বলে যে আমি দুঃখ চাই, আমি ভালোবাসা চাই, ভুল করার অধিকার চাই, কষ্ট পাওয়ারও অধিকার চাই, এমনকি সুখী হওয়ারও মানে অধিকার আমি চাই। কারণ তার কাছে মানুষ হওয়ার অর্থই হলো নিজের জীবনের ভালো মন্দ মানে নিজে বেছে নেওয়া যে ব্যাপারটা। শেষ পর্যন্ত বার্নার্ড আর হেলমুথকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। জন নিজেকে এই সমাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সে একটা নির্জন জায়গায় আর কি একা থাকতে শুরু করে, সে নিজের জীবনকে শুদ্ধ করার চেষ্টা করে। কিন্তু এখানেও সমাজ তাকে ছেড়ে দেয় না, মানুষ তাকে দেখতে আসে, তার জীবনকে মানে তার একটা কি বলবো দর্শনীয় বস্তু, একটা বিনোদন হিসেবে আর কি দেখা শুরু করে। জন যত বেশি একা থাকতে চায়, মানুষ তত বেশি তার দিকে ছুটে আসে। আর এখানে বইটার সবথেকে বড় ট্র্যাজেডিটা মানে তৈরি হয়, জন সভ্য সমাজ থেকে পালিয়ে এসেও কিন্তু মানুষের যে কৌতূহল এবং ভোগের হাত থেকে কিন্তু সে পালাতে পারে না। হ্যাঁ, জনের ভেতরে সমস্ত দ্বন্দ্ব, অপরাধবোধ, ভালোবাসা, আকাঙ্ক্ষা, ঘৃণা একসঙ্গে মানে বিস্ফোরিত হয় যখন মানুষ তাকে ছেঁকে ধরে। সে নিজেকে শাস্তি দিতে থাকে, কিন্তু কি বলবো মানে ব্যাপারটা এতটাই মর্মান্তিক এই জায়গাটা, মানে তার যে কষ্টটা, সেই কষ্টটাকেও মানে মানে বিনোদনে মানে পরিণত করে ফেলে। আর শেষ পর্যন্ত এই যে ব্যাপারটা কি বলবো, জন আত্মহত্যা করতে বাধ্য হয় এই পরিস্থিতিতে। আর এখানেই মানে উপন্যাসটি শেষ হয়। সত্যি কথা বলতে কি মানে এটা শেষ করার পর এটা মানে কী যে বলবো, কি ভয়ানক একটা মানে ব্যাপার। কারণ জনকে শুরু থেকে দেখে মনে হচ্ছিল যে হয়তো এই মানুষটা এসে সমাজের বিরুদ্ধে আর কি দাঁড়াবে। হ্যাঁ, সে এমন একজন মানুষ যে হচ্ছে এখনও ভালোবাসতে জানে, সে শোক করতে জানে, সে প্রশ্ন করতে জানে, সে স্বাধীনতা চায়, কিন্তু শেষ পর্যন্ত সেই মানে মানুষটাকেই আর কি এই সমাজ আর কি টিকতে দিল না, তাকে বাঁচতেই দিল না। তো আর এখানেই হচ্ছে যে ব্রেভ নিউ ওয়ার্ল্ডের যে আসল যে আঘাত, এই জায়গাতেই হাক্সলি কিন্তু দেখাতে চেয়েছেন যে একটা সমাজকে ধ্বংস করতে সবসময় ভয় দেখানো বা জোর করার দরকার হয় না। মানুষকে যদি পর্যাপ্ত বিনোদন দেওয়া যায়, পর্যাপ্ত ভোগের সুযোগ দেওয়া যায়, কষ্ট থেকে দ্রুত মুক্তি দেওয়া যায়, প্রশ্ন করার প্রয়োজনটাই যদি মানে নষ্ট করে দেওয়া যায়, তাহলে একসময় মানুষ হয়তো নিজের স্বাধীনতাটাকেই আর মূল্যবান মনে করে না। আমরা যেটা দেখেছিলাম 1984, আমরা দেখেছিলাম যে ক্ষমতা মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করে। জাস্ট এর আগে যে বইটি আমি পড়ে শেষ করলাম। আর এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড যেন তার উল্টো প্রশ্ন করে, যে মানুষকে যদি এতটাই সুখী করে রাখা হয় যে সে আর স্বাধীনতা চাইতেই না পারে, তাহলে সেটাও কি এক ধরনের দাসত্ব নয়? আর এই বইটা শেষ করার পর সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এটা, যে কষ্টহীন জীবন কি সত্যি মানে সুখের জীবন? আর যদি সুখের বিনিময়ে আমাদের মানে স্বাধীনতা, ভালোবাসা, স্মৃতি, চিন্তা করার যে ব্যাপার এবং নিজের মতো করে বেছে নেওয়ার অধিকার যদি ছেড়ে দিতে হয়, তাহলে সে সুখ আদৌ কি মানে সেই সুখ আমরা চাই? সেটা একটা বড় প্রশ্ন। ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সবথেকে বড় বার্তা সম্ভবত এখানেই, যে মানুষ শুধু সুখী হওয়ার জন্য কিন্তু বাঁচে না। মানুষ সত্য জানতে চায়, ভালোবাসতে চায়, কখনো কখনো কাঁদতেও চায়, ভুল করতে চায়, প্রশ্ন করতে চায়, আর নিজের জীবনের অর্থটাকেও কিন্তু খুঁজে নিতে চায়। আর সেই স্বাধীনতাগুলো যদি কেড়ে নেওয়া হয়, তাহলে বাইরে থেকে পৃথিবী যতই সুন্দর, যতই শান্ত আর সুখী দেখাক না কেন, ভেতরে ভেতরে মানুষ হয়তো আর মানুষ থাকে না।